আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রত্যাশা রাখি সব সময় সুস্থ থাকো এবং ভালো থাকো, এবং তোমাদের সকলের দয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতোই তোমাদের সাথে আমরা যেই অংশটুকু নিয়ে আলোচনা করি সেটা হলো এক এক দিন, কোনোদিন দশম শ্রেণী, কোনোদিন একাদশ শ্রেণীর বিভিন্ন অংশ পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করি। গতকাল যে ক্লাস করেছিলাম সেখানে দুটা কথা বলেছিলাম, পৃথিবীতে সেই জাতি উন্নত যেই জাতি সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারে। আশা করছি আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, অধ্যায়ের নাম পরিসংখ্যান। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে নবম, দশম এবং অষ্টম শ্রেণীর প্রত্যেকবারেই এখান থেকে এক একটা প্রশ্ন আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমরা পরিসংখ্যান অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার ওই ধারাবাহিকতায় তোমাদের যে কথাটা না বললেই নয়, সেটা পরিসংখ্যান অধ্যায়ের বেশ কিছু অংশ গুরুত্বপূর্ণ, যে অংশগুলো যদি আমরা একটি ক্লাসে ভালো করে সম্পন্ন করে থাকি, তাহলে সেই পরিসংখ্যান দিয়ে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণী বরাবর একটি আলোচনার উপর ভিত্তি করে শেষ হয়ে যাবে। যেমন তোমরা ছোট ক্লাসে টেন্স শিখে এসেছো। টেন্স একটা ক্লাসে শিখা মানে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েট ওই বরাবরই, হ্যাঁ, কোনোটাই শর্ট শিখেছো, কোনোটাই ডিটেইলস। তো আমরা পরিসংখ্যানটাকে শর্ট না করে একটু বিস্তারিত করার চেষ্টা করব, যেন একটা ক্লাসে কমপ্লিট করলে সবগুলো ক্লাস একই রকম হয়ে যায়। তাহলে আর কোনো ভূমিকা না রেখে আমরা সরাসরি পরিসংখ্যান অধ্যায়ে আলোচনায় ঢুকে যাই। পরিসংখ্যান অধ্যায়ে ঢুকতে গেলে প্রথমে আমাকে তথ্য এবং উপাত্ত এগুলো কি আমাকে জানতে হবে। আমরা তথ্য উপাত্ত রিলেটেড প্রশ্নগুলো নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম। আজকে আমরা বেশি কিছু আলোচনা না করে আজকে আমরা যে অংশটুকু, কেননা পূর্বের আলোচনাগুলোতে তথ্য কি, উপাত্ত কি, উপাত্ত প্রধানত কত প্রকার, সেগুলা কিভাবে থাকে, এগুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার মেন পয়েন্ট হলো কেন্দ্রীয় প্রবণতা। এখান থেকেই আমাদের আলোচনা শুরু। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতাটা কি, এখান থেকে আমরা আলোচনা করব। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতি কয়টি ও কি কি, এসব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের আলোচনার মেন পয়েন্ট। তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতিগুলো কি কি, সেগুলা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। চলো তাহলে বুঝি। আমরা প্রথমত কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটা জানার আগে আমরা এটা জানার চেষ্টা করি কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো তো। ধরে নাও তোমার হাতে কয়েকটি সংখ্যা আছে, অথবা তোমার ক্লাসের বেশ কিছু বন্ধুর মধ্যে তুমি এরকম করলে যে তোমার ক্লাসের 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এক একজন এক একটা নাম্বার পেয়েছে। ওই এক একজন এক একটা যে নাম্বার পেয়েছে, সেই নাম্বারগুলোর মধ্য থেকে তুমি বলতে পারবে মোটামুটি মাঝখানে, বা এমন যদি হয়, ধরে নাও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 68, 67, 65, ধরে নাও 69, 71, 88, তারপরে আমরা ধরি 57। এই 1, 2, 3, 4, 5, 6, 7টা ধরে নাও সংখ্যা নিলাম। তুমি চাইলে আর একটা সংখ্যাও নিতে পারো। কি লিখবো, ধরো আমরা এখানে 47 লিখলাম। এরকম তোমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে এগুলা দেওয়া আছে। আমরা সাধারণত শিখে এসেছি, যদি উপাত্তগুলো অগোছালো থাকে, ক্রমানুসারে না থাকে, সেই সংখ্যাগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে থাকি। এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমাকে যা কিছুই করতে বলা হোক না কেন, সেগুলোকে প্রথমে বিন্যস্ত উপাত্ত করে নিতে হবে। তাহলে উপাত্তগুলোকে ক্রমানুসারে যদি সাজাই, গুলোকে ক্রমানুসারে ক্রমানুসারে সাজিয়ে পাই, উপাত্তগুলোকে যদি ক্রমানুসারে সাজিয়ে পাই, তাহলে সবার ছোট কত, 47। এরপরে কত, 57। এরপরে কত, 47, 57,
অবশিষ্ট যেগুলো আছে 65, 67, 68, কি বোঝানোর চেষ্টা করছি তোমরা আগে বুঝে নাও, পরে আমরা সংজ্ঞার দিকে যাব। 68, 69, 71, 88, এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা আছে? আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে প্রধানত কেন্দ্র থেকে আসছে, যে অনেকগুলো সংখ্যার মধ্য থেকে আমরা কেন্দ্রীয় প্রবণতা মানে কেন্দ্র রিলেটেড কোনো কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আমরা অনেকগুলো সংখ্যার মাঝে কোন সংখ্যাটা ঠিক মাঝামাঝি আছে সেই সংখ্যাগুলোর দিকে আমরা বিবেচনা করছি। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোর মাঝে কোন সংখ্যাটা মাঝখানে আছে, অথবা মধ্যবর্তী সংখ্যাটা কত? এই মধ্যবর্তী সংখ্যাটা জানার জন্য তুমি সবগুলো সংখ্যাকে যোগ করে দেখো। 47, 47 প্লাস 57 প্লাস 65, 67, 68, 69, 71 and 88। আমাদের সংখ্যা এখানে মোট আছে 8টা। এই যোগফলকে তুমি 8 দ্বারা ভাগ করে দেখো, 66, আমাদের 66.5, এটা আমাদের অ্যান্সার হয়েছে। দেখো 66.5 এই মানটা 65 থেকে বড়, 67 থেকে ছোট, এমন মাঝামাঝি কোনো একটা জায়গায় বোঝাচ্ছে। আবারও বলছি, অনেকগুলো সংখ্যাকে তুমি যদি ঠিক মাঝখানে কোন সংখ্যাটা আছে সেটা যাচাই করতে চাও, তাহলে ওই মাঝের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বা মধ্যবর্তী বা মধ্য যাই বলি না কেন, সেই সংখ্যাটা সব সময় মাঝ বরাবরই থাকার চেষ্টা করে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। তাহলে কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা যদি বলে থাকি এরকম একটা বিষয়, যে অবিন্যস্ত, খাতায় একটু লেখার চেষ্টা করো, আমরা নোট করে দিচ্ছি, তোমরাও লেখার চেষ্টা করো। একটু দেখে নেই বোর্ডে কতটুকু অংশ আসতেছে। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি, তোমরাও লিখো। অবিন্যস্ত কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটা কি? অবিন্যস্ত, অবিন্যস্ত, যেহেতু আমার উপাত্তগুলো অবিন্যস্ত ছিল, অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত সমূহ, অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে, ক্রমানুসারে সাজালে, অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহের, উপাত্ত সম, উপাত্ত সমূহের মাঝামাঝি, মাঝামাঝি কোন মানের, কোন মানের আমরা উপাত্ত সমূহ, এই অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহের মাঝামাঝি কোন মানের কাছাকাছি, কাছাকাছি, কাছাকাছি পুঞ্জীভূত হয়, মানে কাছাকাছি মানের দিকে যেতে থাকে, পুঞ্জীভূত হতে থাকে, পুঞ্জীভূত হয়। তাহলে সহজ কথায় আমরা বুঝলাম, কোন মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়, উপাত্ত সমূহে কেন্দ্রীয় মানের দিকে, উপাত্ত সমূহের, উপাত্ত সমূহের, সহজ করে লিখে দিচ্ছি সমস্যা নেই, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের, কেন্দ্রীয় মানের, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার, পুঞ্জীভূত হওয়ার এই
প্রবণতাকে প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমরা সংক্ষেপেও লিখে দিব, প্রবলেম নেই, কেন্দ্রীয় প্রবণতা বলে। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে যা বুঝলাম, যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে, আমরা যখন মানের ক্রমানুসারে সাজাইছিলাম, সাজানোর পরে ঠিক তার মধ্যবর্তী সংখ্যা কোনটা সেটা কিন্তু কেন্দ্র বা মাঝখানে থাকার চেষ্টা করে। এই জন্যই বলছি অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহের মাঝামাঝি কোন মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়, মাঝামাঝি কোনো একটা মানের দিকে পুঞ্জীভূত হয়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। তোমরা যদি আরো সহজ ভাবে নেওয়ার চেষ্টা করো, তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতা, অথবা আরো সহজ করে যদি বলি, অথবা আমরা যদি আরো সহজ করে বলি, সেক্ষেত্রে অনেকগুলো সংখ্যার মাঝে, অনেকগুলো সংখ্যার মধ্যে মাঝামাঝি, অনেকগুলো সংখ্যার মধ্যে মাঝামাঝি বা অনেকগুলো সংখ্যার মধ্যে মাঝামাঝি বা কেন্দ্রের একটি সংখ্যার দিকে, কেন্দ্রের একটি সংখ্যার দিকে, কেন্দ্রের একটি সংখ্যার দিকে যাওয়ার প্রবণতাকে প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। প্রবণতা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে যা জানলাম সেটা হলো মূলত কেন্দ্রীয় প্রবণতা বলতে যা বোঝায়, সেটা আমাদের অনেকগুলো সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোকে বিন্যস্ত আকারে সাজায় নিতে হবে। অতঃপর ওই অনেকগুলো সংখ্যার মাঝে কেন্দ্রের দিকে বা মাঝামাঝি যাওয়ার যে সংখ্যা বা প্রবণতা, সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমরা এটাকে যদি সহজভাবে উদাহরণ দেই, যে তোমার ক্লাসে তিনজন ব্যক্তির আমরা কম্পেয়ার করছি। একজন ব্যক্তির উচ্চতা ধরো এটা, প্রথম জন, দ্বিতীয় জনের উচ্চতা ধরো এটা, এবং তৃতীয় জনের উচ্চতা এটা। তার মানে এটা কিন্তু প্রথম জন, এটা হলো দ্বিতীয় জন, আর এটা হলো তৃতীয় জন, কোনো একটা ছেলে অথবা মেয়ে। তাহলে তিনজন শিক্ষার্থীর মাঝে যেই শিক্ষার্থীটা মাঝামাঝি থাকে, তোমরা সাধারণত যখন পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে আসার পরে বাসায় যখন বলে পরীক্ষা কেমন হয়েছে, অনেক সময় বলো পরীক্ষা ভালো হয়েছে, অনেক সময় বলো পরীক্ষা খারাপ হয়েছে, আবার কখনো বলো পরীক্ষা মোটামুটি মানের হয়েছে। এই মোটামুটি মানে হলো না ভালো না খারাপ, ঠিক তার মাঝখানে। এরকম মাঝখানে কোনো কিছু বোঝালেই সেটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। মাঝখানে কখন হয় ভালো খারাপ, ঠিক তার মাঝামাঝিকেই বোঝানো হয় মোটামুটি মানের। এরকম বড় এবং ছোট এর মাঝখানে যেই সংখ্যাটা থাকবে, এই মাঝখানে থাকার যে প্রবণতা বা ইচ্ছা প্রকাশ করার ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে যা বুঝলাম, অবিন্যস্ত উপাত্ত সমূহেও মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। পুঞ্জীভূত মানে কি? কাছাকাছি আসার ইচ্ছা প্রকাশ করে বা কাছাকাছি এসে থাকতে চায়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে, মানে মাঝখানে বা কেন্দ্রের দিকে এই পুঞ্জীভূত বা আসার যে ইচ্ছা প্রকাশ বা প্রবণতা, সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। সহজ করে বললে আমরা বলতে পারি, অনেকগুলো সংখ্যার মধ্যে মাঝামাঝি বা কেন্দ্রের একটি সংখ্যার দিকে যাওয়ার প্রবণতাকেই আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা। সহজ করে উদাহরণ ভাবে যদি নিতে চাও, তাহলে আমরা বলতে পারি আমাদের পরীক্ষা দিয়ে এসে যখন আমরা মোটামুটি বলি, এই মোটামুটি মানে কি? ভালো নয় খারাপও নয়, ঠিক তার মাঝখানে। অনেকগুলো জিনিসের মাঝে মাঝখানে যেই সংখ্যাটা থাকতে চাই বা মাঝামাঝি বুঝাই, সেটাকেই আমরা বলছি কেন্দ্রীয় প্রবণতা।
আশা করি তোমরা এই প্রশ্নটা একদম ক্লিয়ার হয়েছো। এখন আসো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতি কয়টি বা কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার ও কি কি? আমরা কেন্দ্রীয় প্রবণতা সাধারণত প্রধানত তিন প্রকার। কেন্দ্রীয় প্রবণতা তিন প্রকার। একটা হলো গড় বা গাণিতিক গড়, যাই বলি না কেন, গড়। একটা হলো মধ্য, আর একটা হলো প্রচুরক। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝে সেটা দেখলাম। এরপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতি বা কেন্দ্রীয় প্রবণতা তিন প্রকার। একটা হলো গড় বা গাণিতিক গড়, একটা হলো মধ্য, আর একটা হলো প্রচুরক। এখন এই গড় আবার তিন ভাগে বের করা যায়। একটা হলো সরাসরি বা গাণিতিক গড় উপাত্ত থেকে এক প্রকার। দুই নাম্বার হলো যে কোনো একটা সারণী থেকে গড়। সেই সারণী থেকে গড় কিন্তু আবার বের করা যায় দুই ভাবে। একটা হলো গাণিতিক গড়, আর একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তার মানে গড় বের করা যাবে তিন ভাবে। একটা হলো উপাত্ত থেকে গড়, একটা সারণী থেকে গড়। এই সারণী থেকে গড় বললে সংক্ষিপ্ত গড় অথবা সরাসরি গড়। গড় আমরা শিখলাম। ঠিক তেমনি মধ্যক বের করা যায় তিন ভাবে। একটা হলো উপাত্ত থেকে বললে, উপাত্ত থেকে যখন আমরা মধ্যক বের করব, উপাত্তগুলো যদি জোড় সংখ্যক থাকে তাহলে মধ্যক নির্ণয় করবো এক সূত্রের সাহায্যে। যদি উপাত্তগুলো বিজোড় হয় তখন মধ্যক নির্ণয় করব আর এক ভাবে। তেমনি উপাত্তগুলো না থেকে যদি সারণী থেকে মধ্যক বের করতে বলা হয়, সারণী থেকে বিন্যস্ত উপাত্তগুলো যদি শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকে, যে এত থেকে এত, 11 থেকে 20 বা 10 থেকে 15 এরকম যদি শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকে, তখন আমরা মধ্যগুলো বের করব দুই ভাবে। একটা হলো শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া না থাকলে এক ধরনের মধ্যক বের করব, শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকলে আর এক ভাবে মধ্যক বের করব। তার মানে মধ্যকও বের করব তিন ভাবে। একটা হলো উপাত্ত থেকে বললে জোড় বেজোড়, জোড় বললে জোড়, বিজোড় বললে বিজোড়। আর যদি সারণী থেকে বলে ভিন্ন, মানে শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া থাকলে এক ভাবে, শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া না থাকলে আর এক ভাবে। এভাবে মধ্যক শিখলাম। একইভাবে প্রচুরক শিখবো। প্রচুরক আবার ঠিক এই সিস্টেমেই। এক নাম্বার সিস্টেম হলো যে সরাসরি উপাত্ত থেকে প্রচুরক, আর তা না হলে দুই নাম্বার সিস্টেম হলো সারণী থেকে প্রচুরক, অথবা আয়তলেখ বা লেখচিত্র থেকে প্রচুরক। এই হলো আমাদের এই অধ্যায়ের সংক্ষেপে আলোচনা। তাহলে আবারও আসি, পরিসংখ্যান বলতেই আমরা তথ্য উপাত্ত বুঝে থাকি। তথ্য কি উপাত্ত কি আমরা আলোচনা করেছি, উপাত্ত কত প্রকার সেটাও আলোচনা করেছি। কেন্দ্রীয় প্রবণতা আজকের আলোচ্য বিষয় ছিল, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি আমরা বুঝলাম, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের পদ্ধতিগুলো কি কি সেটাও দেখলাম। গড়, মধ্য, প্রচুরক, গড় কত ভাবে আসতে পারে আমরা বের করতে পারি সেটা দেখলাম বা শুনলাম। এরপরে মধ্যক কতভাবে বের করা যায়, প্রচুরক কতভাবে বের করা যায়। পাশাপাশি আমরা এই অধ্যায় থেকে তিন ধরনের লেখচিত্র শিখব। একটা হলো আয়তলেখ, একটা হলো গণসংখ্যা বহুভুজ, আর একটা হলো অজীব রেখা। এই এতটুকু অংশ নিয়ে যখন আমাদের আলোচনা শেষ হবে, তখন পরিসংখ্যান অধ্যায়টা সম্পূর্ণরূপেই শেষ হবে। আমরা পূর্বে কেন্দ্রীয় প্রবণতা থেকে গড় এবং মধ্যকটা পর্যায়ক্রমে শিখেছি। আজকের আলোচ্য বিষয় প্রচুরক। আমরা প্রচুরক তিনটি সিস্টেমে শিখব। একটা হলো উপাত্ত থেকে বললে, আর একটা সারণী থেকে বললে, আর তিন নাম্বার হলো যদি আয়তলেখ বা লেখচিত্র থেকে প্রচুরক বের করতে বলে আমরা সেটাও শিখব। তাহলে আজকের আলোচ্য বিষয় কেন্দ্রীয় প্রবণতা কমপ্লিট করার পরে আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। তোমরা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছো।